জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশ এই জায়গায়ও কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজনে। সম্মানিত ভাইরা, আমরা তারুণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতীব যত্নবান হচ্ছি। আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন। আমি শেষ কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করেছে বলতে চাই না, তারা গন কেস, তাদের এই দেশে আর কোনো ঢোকার সম্ভাবনা নেই, তারা একেবারে অপ্রাসঙ্গিক। যেটা আজকে বলতে চাই, যে এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে প্যাটার্ন, তার বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার, লাস্ট পয়েন্ট। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলি, শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। সোহরাওয়ার্দী দুটা মহাসমাবেশ, কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ। আইন জিয়াউর রহমান দুটা অধ্যাদেশ দিয়েছিলেন তার সময় 1977 সালে। একটি সামরিক বাহিনীর সামরিক শাসনের কিছু অংশ, সেখান থেকে উনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা গণভোট করেছিলেন। তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন 77 সালে, অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জায়েজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল। এই জন্য এই জুলাই সনদ যেটা হবে সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন। এটা হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি। এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, মানে যেগুলি বৈষম্য বিরোধী কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে, সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছিল। এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন 1,35,000 কিউসেক পানি ভারতকে বিনা উদরেতে তাকে দেওয়া হচ্ছিল। সেইটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল, সেইটাই এই ফেসবুকে দিছিল। তারপর তৎকালীন 47 সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিম বাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা অনুমতি চেয়েছিল, কিন্তু তারা দিয়েছিল না। তার বিনিময়ে এই ফেসিবাদ সরকার মোল্লা পোর্ট তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়। তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না, ইলিশ মাছ পাই না, সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারতকে দেওয়া হতো। এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মমভাবে
2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এইটাই কি ছিল তার দোষ? দেশের পক্ষে একজন কথা বললে তাকে হত্যা করতে হবে এবং তাকে এভাবে হত্যা করে তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আপনারা জানেন যে ভবিষ্যতে আমি আপনাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, আমরা আপনাদের কাছে আমার ছেলের হত্যার বিচার এখনও পাইনি। 6 বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই। তাছাড়া ভবিষ্যতে আর যেগুলি আর যে এই হলে যে সমস্ত র্যাগিং হয়, এখন আমাদের ডক্টর ইউনূস সরকার আছে, ওনার কাছে আমার আবেদন জানাবে যারা হলে নির্যাতনের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের তালিকা করার জন্য। খালি জুলাই, আগস্ট, গুম এইগুলি হত্যার তালিকা করা হচ্ছে, কিন্তু আমাদের যারা হল র্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের কোনো তালিকা করা হচ্ছে না। হ্যাঁ, বর্তমান সরকারকে আমরা আবেদন জানাই যেন এটা তালিকা তৈরি করা হয়, আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শহীদের রক্ত যাতে ভবিষ্যতে বেতা না যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে সম্মানিত উপস্থিতি, আমাদের এই মঞ্চে আজকে শহীদ পরিবার অনেক সদস্য এসেছেন। আপনারা জানেন যে 2024-এর আজকের এই দিনে সিলেটে শহীদ হয়েছিলেন তরুণ সাংবাদিক আমাদের প্রিয় ভাই আবু তুরাবের ভাই আবুল হাসান মোহাম্মদ আজরফ আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন। এ পর্যায়ে আমি চট্টগ্রামে 16 জুলাই 2024-এ শহীদ হয়েছিলেন আমাদের ছোট ভাই শহীদ ফয়সাল আহমদ শান্ত, তার সম্মানিত পিতা এখানে আছেন জনাব জাকির হুসাইন সাহেব। আমি শহীদ শান্তের সম্মানিত পিতা জনাব জাকির হুসাইনকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব জাকির হুসাইন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি চট্টগ্রামের 16 জুলাই যে বাংলাদেশে 6 জন শহীদ হয়েছিল তার ভিতর আমার ছেলে শহীদ ফয়সাল আহমেদ শান্ত একজন। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তের গর্বিত পিতা। আমি মোটেও বিচলিত নয়, মোটেও শঙ্কিত নয়। আমি আমার সন্তান শহীদ হয়েছে সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ আরও যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি আরও দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্যকর হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমাবেশ আপনারা লক্ষ্য করছেন প্রচণ্ড রৌদ্রের কারণে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে পড়েছেন। পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে একটু ফাঁকা ফাঁকা হয়ে বসার জন্য। মেহেরবানি করে আপনারা আয়োজন করে নেবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আসবেন যার রক্ত যিনি পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন এবং পুলিশের গুলির আঘাতে যার বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যার রক্তদানের পর বাংলাদেশের শিশু কিশোর তরুণ তরুণী শিল্পী সাহিত্যিক গবেষক নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈর শাসকের কবল থেকে উদ্ধার করেছিল। সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী, জনাব মোহাম্মদ রমজান আলী। আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম। 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে।
একই সঙ্গে আমরা আর একটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে, নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত ভরে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতে ইসলামে অংশগ্রহণ করার কারণে। আমরা আগামী দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে, যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না, জামাত ইসলাম সেটা পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা তাকে কেন হত্যা করলে, এই প্রশ্নের জবাব দিয়েছিল বুয়েট থেকে সে সময়ের কতিপয় কসাই নামক কিছু ছাত্র নাম। বলেছিল সে আজান হলে নামাজের জন্য ডাকে, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পোস্ট করে। আমাদের সে প্রিয় শহীদ বুয়েটের মেধাবী ছাত্রনেতা শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা, শহীদ পরিবারের সম্মানিত প্রতিনিধি এখন বক্তব্য রাখবেন জনাব বরকতুল্লাহ, শহীদ আবরার ফাহাদের সম্মানিত গর্বিত পিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, আমির জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত উলামায়ে কিরামগণ। হয়েছে আমার পিছনে অনেক বক্তব্য আছে, বড় বড় আলেমরা আছে, এক দোয়ায় আমি আজকে এই প্রত্যেক আছি। তবে আজকার এই যোদ্ধা আমি একা নয়, আমার সামনে আরো অনেক যোদ্ধা আছে। সবাইকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। শহীদ পরিবার, আহত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনো আইছে, আমরাও আইছি। এটা জামাতের একটা এসব বড় একটা অনুষ্ঠান হইতে আছে, আপনারা অল বাংলাদেশে সবাই দেখতে আছে। আমার কপালে ছিল না, কিন্তু আমি এত ভাগ্যভরি আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আমাকে সামনে বক্তৃতা দেব। কিন্তু আমি একটা আহত একটা পরিবার, কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায়, কিন্তু আমি সরকারেরতে আমি কোনো অবলম্বন পাই নাই। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে, আমি কিন্তু এই একটা বছর কি হালাবাসে চলতে আছি, কোনো সরকার কেউ আমারে খোঁজখবর নেয়নি। আমার এই আজকের এই আওয়া সব জামাত ছাড়া আমার এই সাহায্য কেউ করে নাই। আমার এই একটা বছর পুরো জামাতে সাহায্য করে আমার এই দূর চালছে বুঝছে, কিন্তু কেউ ধরে যায় নাই। আমার 2024 19 তারিখে আমি গুলি খাই, আজ সেই 19 তারিখে এই 19 তারিখে জামাতের অ্যাম্বুলেন্সে নিয়ে আমার ঢাকা মেডিকেল পৌঁছিয়ে দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই। ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসা লয় না, পুলিশ কেস আমারে সিটও ফালিয়ে থুয়ে দিছে। আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল, কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না, থানা তো অরিন করতে হবে, হের আমার ঢুকাইব। ঢোকানোর পরে
আমার চিকিৎসা হবে, একটু লেট হবে, ডাক্তার লগে পরামর্শ করতে আছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসা আমার এইটা চিকিৎসা নগদ করার পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকা হেরো এই জমাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয়, কাগজপত্রের সইটো নিয়ে আমার ঠ্যাং কাটা হয়। কিন্তু ভাইয়েরা শুনেন, এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার সোনিয়াকড়া এলাকার ভিতরে কিন্তু গাইস্তামে কোনো সরকার কিন্তু কোনো একটা মিটিং করে কিন্তু গাঙ্গর কোনো অবলম্বন দেয় নাই। আমার জুলাই ভাই করে যারা যারা সোনিয়াকড়া আহত পরিবার শহীদ পরিবার হ্যাঁ সর্বমত সব সত্যি চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা, আমার আর কেউ আমার সাহায্য করে নাই। কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার সামনে, কিন্তু খেরা কোনো সরকারের কোনো একটা কিছু পাইও না। কিন্তু আমার পিছনে নাইট ভাই অন আছে ভাই, আমি হ্যাগর সমর্থন করি। কিন্তু আমার আন্দোলনে যারা যারা সংগঠিত হয়েছে, যারা যারা গুলি খাইছে, যারা যারা শহীদ পরিবার হয়েছে, আমার পাশের বাড়িও আমার পাশেরই যেদিনকে আমার 29 তারিখে আমারে বাসা নিয়েছে, 5 তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিনা দেয়, এরপরে যাওয়ানোর পরে মনে করেন যাতে আবার গিয়ে গুলি খায় মারা যায়। উনি শহীদ পরিবার হয়েছে, আমার 2টা সন্তান আছে, আমার 2টা সন্তান কে দেখবো, কে আসে বিষয়? আমার সরকার এই আজকের এই জমাত সরকারে আমি আর কি বলবো, কথা হয় না। আমার জামাত ভাইয়েরা সোনিয়াকরা সবাই আমার সাহায্য করছে। আমি চাই এই সরকারে আমার এই দায়টা এমনকি আমার একটা পা চলে যায়, আমার সন্তান কি হালাবাসা চলবে, আমরা কি হালাবাসা চলবো, আমার শহীদ পরিবার কেমতে চলবে, আহত ভাইয়েরা কেমতে চলবো, এগো একটা সিদ্ধান্ত চাই। আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা পাগল হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো বিচার নাই। আঙ্গ বিচার আগে হের করে বোর্ডে চিন্তা করতে হবে। যারা আঙ্গ বিরুদ্ধ লইয়া যারা আন্দোলন করছে হেরা যদি বোর্ডের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে। তবে শহীদ পরিবার করে চিন্তা আহত করে চিন্তা না করে হেরা বোর্ডে চিন্তা করে আগে ফাঁস হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো ফাঁস নাই। আমরা আহত করে রয়েছি, আর যারা শহীদ পরিবার হেরোই পড়ে রয়েছে, কিন্তু আঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই। হেরা কেমতে বিচার করবো, আঙ্গরে কেমতে কি করব কোনো সিদ্ধান্ত নেয় নাই। ঠিক আছে, আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে, হেরো বোর্ডে চিন্তা হবে। আপনারা সবাই রাজি? আপনারা জামাতের লগে আছেন? আমরা জামাতের লগে আছি, যেমন চিরকাল থাকবো জামাতের লগেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল ঐতিহাসিক জাতীয় সমাবেশ আপনারা জানেন, সকালে এই মাঠ ছাড়িয়ে পুরো ঢাকা মহানগরী আনাচে কানাচে জনগণে পরিপূর্ণ হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর এই জনসভা এই